দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। মিলগুলোতে অবিকৃত সুতা ও কাপড়ের মজুদ বাড়ছে, দাম কমে বিপাকে মিল মালিকরা। নিরাপদ খাদ্য নিশ্চিতে উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত মান বজায় রাখার বড় চ্যালেঞ্জ সরকারের সামনে, সচেতনতা বাড়ানোয় জোর। ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় ঢাকা চেম্বার, জোর ব্যাংকিং সুশাসন নিশ্চিতে। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। বিক্রি না হয় দেশের স্পিনিং ও টেক্সটাইল মিলগুলোতে সুতা ও কাপড়ের মজুদ ছাড়িয়েছে 15,000 কোটি টাকা, জানিয়ে বিপাকে মিল মালিকরা। বিটিএমএ বলছে বন্ড সুবিধাকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ কাপড় ও সুতা ঢুকছে দেশে। এর ফলে একদিকে যেমন ক্ষতির মুখে পড়ছেন উদ্যোক্তারা, অন্যদিকে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। এটি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকার একটি স্পিনিং মিলের তুলা রাখার গুদাম। কিন্তু তুলা সরিয়ে এখন এই গুদামে স্থান হয়েছে শত শত বস্তা সুতা। গেল 3 মাসে সুতার দর পড়ে গেছে 7 থেকে 8 ভাগ। কম দামেও সুতা বিক্রি করতে না পারায় এই গুদামে জমেছে 1,500 টন সুতা। কারখানা মালিকের অনুরোধে আমরা মিলটির নাম প্রকাশ করছিলাম, তবে পুরো কারখানা ঘুরে আমরা যেটি দেখেছি যে তাদের 3টি গোডাউনে প্রায় 3,000 টন সুতা মজুদ হয়ে আছে। তারা বলছেন যে এটি তাদের স্বাভাবিক সময়ে হয়তো 4 থেকে 500 টনের বেশি কখনোই থাকে না। শুধু এই কারখানা না, আসলে নারায়ণগঞ্জ এবং গাজীপুরের অনেকগুলো কারখানা স্পিনিং মিলে আমরা খবর নিয়েছি এবং তারা বলছেন যে তাদের যে স্বাভাবিক সময়ে যে সুতা থাকে তার চেয়ে প্রায় 6 থেকে 7 গুণ সুতা মজুদ হয়ে আছে, তারা আসলে বিক্রি করতে পারছেন না। বিক্রি কমলেও কারখানা সচল রাখতে, উৎপাদন স্বাভাবিক রাখতে হচ্ছে মিলগুলোকে। এর ফলে বাড়ছে মজুদও। বিটিএমের হিসেবে গেল নভেম্বর থেকে দেশের মিলগুলোতে জমে গেছে 15,000 কোটি টাকার সুতা এবং কাপড়। অথচ দেশের 21 লাখ টন সুতার 80 ভাগ সরবরাহ করে দেশীয় মিলগুলো। তাহলে এখন সেই যোগান আসছে কোথা থেকে? আপনি যদি আজকে নারায়ণগঞ্জ বাজারে যান, আপনি দেখবেন বিদেশি সুতা 6 লাখ। আপনি নিজে ক্রেতা সেজে যদি আজকে বাজারে আমি 4-5টা ব্রোকারের টেলিফোন নাম্বার দিই আপনাকে, বলবেন আমি ইন্দোনেশিয়ান ভিসকোস চাই, ইন্ডিয়ান আশি মাল চাই, চাইনিজ ভিসকোস চাই, এই মালগুলি হাউ কাম বাজারে কীভাবে আসলো? এর তো কোনো কমার্শিয়াল ইম্পোর্ট নাই। যে এদেশের অনেক দেখবেন গার্মেন্টস ফ্যাক্টরি আছে, কতিপয় ব্যক্তি যারা নিজের ফ্যাক্টরি বন্ধ থাকা সত্ত্বেও, ফ্যাক্টরি চলছে না কিন্তু তারটা বন্ড লাইসেন্স কিন্তু মাল নিয়ে আনছে, মাল বিক্রি করছে। শুধু বন্ডেই নয়, অবৈধভাবে সুতা ও কাপড় ঢুকছে স্থলপথেও। এর ফলে একদিকে যেমন ক্ষতির মুখে পড়ছেন উৎপাদকরা, অন্যদিকে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। সুতা ও কাপড়ের অবৈধ এই প্রবেশ বন্ধে সরকারকে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন বিটিএমের সভাপতি। $5 বিলিয়ন যদি চোরা মার্কেটে কাপড় বিক্রি হয়ে যায়, আপনি তার যদি 1.25 যদি টাকাও মূল্য ধরেন, তাহলে কত বিলিয়ন ধরেন? $7.5 বিলিয়ন কাপড় চোরা কারবারি বাজারে ঢুকছে। স্থানীয় বাজারকে মাইট দিতেছে, তার এগেনে সে 37.5% ট্যাক্স সরকার রাজস্ব হারাচ্ছে। 10,000 থেকে 15,000 কোটি টাকা স্টক আছে। এই টাকাটা যদি আজকে লিকুইড হয়ে যদি বিক্রি হতো, এই টাকাটা তো আপনার ব্যাংকে ফিরে আসতো। এখন আমি মাল বানাচ্ছি, আমার লিকুইড হতে 1 মাস 2 মাস টাইম লাগতেছে। টেক্সটাইল খাতের এই উদ্যোক্তা বলছেন, ব্যবসায় ক্ষতির মুখে পড়া অনেক মিল মালিকই এখন ব্যাংক ঋণ শোধ করতে পারছেন না নিয়মিত। সর্বনিম্ন স্ল্যাব করে। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত মান বজায় রাখতে হবে, বাড়াতে হবে সচেতনতা। আর এটি সামনের দিনে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশে উৎপাদিত তরল ও পাস্তুরিত দুধে সীসা সহ ভারী ধাতুর উপস্থিতি মিলেছে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির পরীক্ষায়। কীটনাশক সহ ক্ষতিকর পদার্থ পাওয়া গেছে গবাদি পশুর খাদ্যেও। এমন সংবাদ প্রকাশের পর বাজারে কিনতে পাওয়া সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যের ক্ষতিকর পদার্থের উপস্থিতি যাচাই করতে নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত। যদিও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে এটি বাজারের আংশিক চিত্র। একটা নির্দিষ্ট জায়গা থেকে তারা স্যাম্পল সংগ্রহ করে তারা এই তথ্য উপাত্তগুলো পেয়েছে। তো এটা কিন্তু একটা দেশের ট্রু রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল না, সারা দেশের এই যে প্রতিনিধিত্ব করে না, এটা একটা ক্ষুদ্র অংশ। এবং এটার মধ্যে কিছু কিছু জায়গায় বিশেষ করে হেভি মেটাল বা সীসার যে পরিমাণটা পাওয়া গেছে সেটা কিন্তু একেবারে হয়তো 3% স্যাম্পলের মধ্যে পাওয়া গেছে, 87%-এর মধ্যে হয়তো পাওয়া যায়নি। এটা পর্যালোচনার জন্য আমরা 17 তারিখে গত একটা মিটিং করেছি সবাইকে নিয়ে। এই বিষয়গুলো আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা একটা কমিটি গঠন করেছি, সাব কমিটি। শুধু দুধ নয়, ক্ষতিকর পদার্থ মিশতে পারে যে কোনো খাবারেই, উৎপাদন থেকে শুরু করে ভোক্তার খাবার টেবিল পর্যন্ত যে কোনো ধাপে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, খাদ্যবাহিত রোগের 30 থেকে 40 ভাগ খাবারে মিশতে পারে কেবলমাত্র রান্নাঘর থেকেই। আমাদের এই যে প্রত্যেকটা পর্যায়ে উৎপাদন থেকে শুরু করে আমদানি, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, পরিবহন এবং বিক্রয় বা বিপণন, প্রতিটা ক্ষেত্রে যেন আমাদের উৎকৃষ্ট পদ্ধতিগুলো আমরা অনুশীলন করতে পারি, সেগুলো হচ্ছে বিগ চ্যালেঞ্জ। ফসল তোলার একটা নির্দিষ্ট সময় আগে পেস্টিসাইড ব্যবহার বন্ধ করতে হবে, কিন্তু সে ব্যাপারে আমাদের কৃষকরা অনেক ক্ষেত্রে সচেতন নয়। ইভেন ম্যানুফ্যাকচারাররা অনেক সময় এমন সব কেমিক্যালস ব্যবহার করে যেটা খাওয়ার জন্য নিরাপদ নয়। নিরাপদ খাদ্য নিশ্চিতে নিজেদের সক্ষমতা বাড়ানোর কাজ শুরু করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সাথে খাদ্য পরীক্ষার ল্যাব সুবিধা বাড়ানোর কাজও চলছে। আমাদের এমন মোবাইল কোর্টের কার্যক্রম আমরা জোরদার করব। ইতিমধ্যে আমাদের একজন মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেট ছিল, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইতিমধ্যে আরও 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের কাছে ন্যস্ত করেছে। আমরা এই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সারা দেশে মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করব। আমাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আমরা শুরু করব, যেখানে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ এবং বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যাগুলো, বিভিন্ন বিষয়গুলো যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে ভাইরাল হচ্ছে সেগুলি আমরা ব্যাখ্যা দেব। তারপরে আমরা ভবিষ্যতে একটা কল সেন্টার খোলার আমাদের আমাদের প্ল্যান আছে। সম্প্রতি নগরীর রেস্তোরাঁগুলোকে গ্রেডিংয়ের আওতায় আনা হয়েছে। বেকারি ও মিষ্টির দোকান মালিকরাও এমন গ্রেডিংয়ের আওতায় আসতে আগ্রহী বলে জানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ব্যাংকগুলোকে ঋণের সুদ হার 1 অঙ্কের ঘরে নামিয়ে আনার প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ডিসিসিআই। সেই সঙ্গে ব্যাংকিং খাতের সার্বিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে পৃথক ব্যাংক কমিশন গঠনের পরামর্শ দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। বুধবার মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানানো হয়। আহ্বান আসে বহু স্তর বিশিষ্ট ভ্যাট আইন কার্যকরের। বলা হয় 3 স্তরের ভ্যাট আরোপ করা গেলে ব্যবসা বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে কর্পোরেট কর হারও 5, 7 ও 10 ভাগে নামিয়ে আনার প্রস্তাব তুলে ধরা হয়। পরামর্শ আসে গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নে বন্ড মার্কেটকে আরও শক্তিশালী করার। একই সঙ্গে আগামীতে গ্যাস, বিদ্যুতের দাম নতুন করে না বাড়ানোর দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। সরকারের কাছে প্রত্যাশা, ভ্যাট এবং ট্যাক্স রিটার্ন সাবমিশন প্রক্রিয়া অটোমেশন করা, ট্যাক্স নেট এবং করদাতা বৃদ্ধি করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ, যাতে করে এনবিআরের রাজস্ব আয় বৃদ্ধি পায়, কর্পোরেট ট্যাক্স হার হ্রাস করা এবং ভ্যাট হারকে একক অঙ্কে নিয়ে আসা, ব্যাংকগুলা সুদের হার সিঙ্গেল ডিজিট আনার অঙ্গীকার বাস্তবায়ন করা, বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দক্ষতা বৃদ্ধি এবং সরকারের নীতি সহায়তার মাধ্যমে মূলধন ব্যয় কমানো, যাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহ অন্যান্য উৎপাদন খাতে সিঙ্গেল ডিজিটে ব্যাংক ঋণ পাওয়া সহজ হয়। ইতিবাচকভাবে সপ্তাহ শেষ করল ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 9 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5745-এ। লেনদেন হয়েছে 684 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 123টির, কমেছে 170টির, আর অপরিবর্তিত রয়েছে 52টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেটে মর্নিং সেশন থেকে পজিটিভ ট্রেন্ড দেখা যায় এবং থ্রুআউট দ্য সেশন মার্কেট মুভমেন্ট, ভলাটিলিটি লক্ষ্য করা গেলেও এন্ড অফ দ্য সেশন মার্কেট এন্ডেড উইথ পজিটিভ নোট। এই সপ্তাহের শুরু থেকে মার্কেটে বিনিয়োগকারীদের মধ্যে বাইং প্রেশার লক্ষ্য করা গেলেও টুডে মার্কেট পারফরমেন্স ওয়াজ বিট স্লো, দো দ্য মার্কেট টার্নওভার ইনক্রিজ 12% ফ্রম দ্য লাস্ট সেশন। ব্রড ইন্ডেক্স এবং ব্লু চিপ ইন্ডেক্সে মুভমেন্ট সেই তুলনায় কিছুটা স্লো ছিল। আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর টার্নওভারে লিড করে, ফলোড বাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সেক্টরস। অধিকাংশ সেক্টরে কোম্পানি প্রাইস কারেকশন হলেও লার্জ ক্যাপ কোম্পানিগুলোর দর বৃদ্ধির ফলে মার্কেট এন্ডেড উইথ গ্রিন সাইন। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের আয়ের হিসেবে ঢাকা শেয়ার বাজারে তালিকাভুক্ত খাতগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং খাত আছে তৃতীয় অবস্থানে। এই খাতের 34টি প্রতিষ্ঠানের মধ্যে 41% প্রতিষ্ঠানের আয় বেড়েছে গেল 6 মাসে। তবে বড় প্রতিষ্ঠানগুলোর আয় বেড়েছে বিধায় ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে সার্বিক খাতের আয়ে। ঢাকা শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের প্রতিষ্ঠানের সংখ্যা 34টি। এর মধ্যে গেল 6 মাসে আয় বেড়েছে মাত্র 14টি কোম্পানির, কমেছে 20টির।
এ খাতের কোম্পানিগুলোর মধ্যে আয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড। 6 মাসে প্রতিষ্ঠানটির আয় হয়েছে 3,70,00,000 টাকা, যা আগের বছর ছিল মাত্র 10 লাখ টাকা, প্রবৃদ্ধি 5,214.7 ভাগ। আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ন্যাশনাল পলিমার। এই সময় প্রতিষ্ঠানটি আয় করেছে 4,70,00,000 টাকা, প্রবৃদ্ধি 109 ভাগ। এ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বিবিএস কেবলস। বৈদ্যুতিক তার উৎপাদনকারী প্রতিষ্ঠানটির আয় বেড়েছে প্রায় 78 ভাগ, টাকার অঙ্কে যা 87 কোটি টাকা। এরপরই আছে রেনউইক জাজনেস ওয়্যার। প্রতিষ্ঠানটির আয় বেড়েছে 61.5 ভাগ। আয় বৃদ্ধির দিক থেকে পঞ্চম অবস্থানে বাংলাদেশ অটো কার্স লিমিটেড। 6 মাসে প্রতিষ্ঠানটির আয় হয়েছে 30 লাখ টাকা। অবকাঠামো খাতে উন্নয়নের ইতিবাচক প্রভাব পড়েছে ইস্পাত এবং রড উৎপাদনকারী বড় প্রতিষ্ঠানগুলোর আয়ে। 6 মাসে বিএসআরএম স্টিলের আয় প্রবৃদ্ধি হয়েছে 33.3 ভাগ। জিপিএইচ ইস্পাতের আয় বেড়েছে প্রায় 15 ভাগ, আয় করেছে 33,30,00,000 টাকা। আর বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেডের আয় বেড়েছে 13 ভাগের বেশি। 6 মাসে প্রতিষ্ঠানটি আয় করেছে 61,50,00,000 টাকা। ইঞ্জিনিয়ারিং একটি বড় সেক্টর, বাট ইটস আ ডাইভার্স সেক্টর। ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিভিন্ন ধরনের কোম্পানিজ আছে যারা সিমিলার বিজনেসে নেই। এছাড়া তারপরেও যদি আমরা একটু ব্রডলি ভাগ করি, এর মধ্যে বিবিএস কেবলস, বিএসআরএম স্টিল, এই দুটো কোম্পানি তাদের আর্নিংসে বেশ ভালো করতে দেখেছে। আমরা জানি যে এখন বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারে বেশ কিছু ইনভেস্টমেন্ট হচ্ছে, বেশ অনেক ধরনের কাজ চলতেছে। ইটস মার্কেট ইজ এক্সপেক্টিং যে রিয়েল এস্টেট মাইট কাম ব্যাক। সো ইন দিস সিচুয়েশন কনস্ট্রাকশনে বেশ ভালো কাজ হচ্ছে, যার ফলে এই ধরনের সেক্টরে যারা আছে তাদের আর্নিংসগুলো ভালো আসছে। রড ও স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ভালো করলেও এ খাতে গেল 6 মাসে সবচেয়ে বেশি আয় কমেছে অ্যাপোলো ইস্পাতের। 360 ভাগ আয় কমেছে প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠানটি গেল 6 মাসে 9 কোটি টাকা লোকসান দেখিয়েছে, যেখানে আগের বছর একই সময়ে আয় ছিল 3,60,00,000 টাকা। গেল 6 মাসে সুরিদ ইন্ডাস্ট্রিজ 3,60,00,000 টাকা আয় দেখালেও আগের বছর একই সময়ের তুলনায় তার আয় কমেছে 265 ভাগ। আয় কমার দিক থেকে তৃতীয় অবস্থানে আছে K&Q বাংলাদেশ লিমিটেড। এই প্রতিষ্ঠানটির আয় কমেছে 100 ভাগ। ইয়াকিন পলিমারের আয় কমেছে 76 ভাগ। 6 মাসে আয় হয়েছে 20 লাখ টাকা, যা তার আগের বছর ছিল 90 লাখ। আর দেশবন্ধু পলিমার আয় করেছে 90 লাখ টাকা, আয় কমেছে প্রায় 59 ভাগ। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে বহুল আলোচিত পাক ভারত সফর শেষ করলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যেখানে পাকিস্তানের চেয়ে ভারতের প্রাপ্তির পাল্লাটাই ভারী। সফরকালে সৌদি যুবরাজকে তুষ্ট করতে দুই দেশের আতিথেয়তার প্রতিযোগিতাও ছিল চোখে পড়ার মতো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আকাশে সৌদি রাজ পরিবারের উড়োজাহাজ, তার দুই পাশে পাকিস্তান বিমান বাহিনীর JF-17 আর F-16 জঙ্গি বিমানের মহড়া। বিমানবন্দরে নামার পর যে গাড়িতে অতিথি যাত্রা করেন তার চালক আর কেউ নন, স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেয়া এই উষ্ণ অভ্যর্থনাই প্রমাণ করে সৌদি আরব কতটা গুরুত্বপূর্ণ এখন পাকিস্তানের কাছে। জামাল খাশোগজির হত্যাকাণ্ড ঘিরে যখন পশ্চিমা দুনিয়ার চাপের মুখে সালমান, তখন সৌদি বিনিয়োগ সম্মেলনে গিয়ে তার পাশে দাঁড়ান ইমরান খান। প্রতিদান দিয়েছেন যুবরাজও, রিজার্ভ সংকটে ভুগতে থাকা পাকিস্তানকে $600 কোটি ঋণ দিয়ে। সালমানকে আরও খুশি করতে এবার দেশটির সর্বোচ্চ বেসামরিক পদক নিশানি পাকিস্তানে ভূষিত করার সুযোগটিও হাতছাড়া করেননি ইমরান। যখনই প্রয়োজন হয়েছে সৌদি আরব পাকিস্তানের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। কাজেই সৌদি আরব পাকিস্তানের সবসময়ই প্রয়োজনের বন্ধু, যে কারণেই আমরা এই সম্পর্ককে এতটা গুরুত্ব দেই। বন্ধুত্বের উপহার হিসেবে সৌদি যুবরাজ তার এই সফরে $2,100 কোটি বিনিয়োগ নিয়ে এসেছেন পাকিস্তানের জন্য, যার মধ্যে $700 কোটি খরচ করা হবে 3টি বিদ্যুৎ প্রকল্পে। $200 কোটি ব্যয় করা হবে পেট্রোকেমিক্যাল আর খাদ্য ও কৃষি খাতের উন্নয়নে। সৌদি জ্বালানি প্রতিষ্ঠান আরামকো $1,000 কোটি বিনিয়োগ করবে পাকিস্তানে তেল পরিশোধনাগার প্রকল্পে, আর বাকি $200 কোটি যাবে খনি উন্নয়নে। আমার বিশ্বাস পাকিস্তান ভবিষ্যতে বিশ্বের 20টি বড় অর্থনীতির মধ্যে একটি হবে, যদি তার নেতৃত্ব, জনগণ আর মিত্ররা একসাথে থাকে। দীর্ঘ সম্পর্ক আর পাকিস্তানে আমাদের ভাইদের জন্যই দেশটির এই অগ্রযাত্রায় আমরা পাশে থাকতে চাই। পাকিস্তান থেকে যুবরাজ সালমানের যাওয়ার কথা ছিল ভারতে, কিন্তু কাশ্মীর হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় সালমান নয়াদিল্লির সম্মানে দেশটিতে গেলেন রিয়াদে ফিরে একদিন পরে। তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির প্রথা ভেঙে অতিথিকে গ্রহণ করতে সরাসরি চলে এলেন বিমানবন্দরে। বুকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানালেন সৌদি রাজপুত্রকে।
ব্যবসার দিক থেকে সৌদি আরবের কাছে ভারতের গুরুত্ব অবশ্য পাকিস্তানের চেয়েও কিছুটা বেশি। চীন যুক্তরাষ্ট্রের পরে দেশটি তাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। ভারত তার জ্বালানি তেলের 20 ভাগ আর তরলীকৃত গ্যাসের 32 ভাগ চাহিদাই মেটায় মধ্যপ্রাচ্যের দেশটি থেকে। মহারাষ্ট্রের রত্নাগিরিতে $4,400 কোটি বিশ্বের সবচেয়ে বড় তেল পরিশোধনাগার গড়ে তোলার পরিকল্পনাও করেছে সৌদি আরামকো এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল যৌথভাবে। বিনিয়োগের ক্ষেত্রে সৌদি আরামকো ভারতকেই অগ্রাধিকার দিয়ে থাকে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো সহযোগীদের সাথে আমরা কাজ করছি। ভারত এবং রত্নগিরিতে বিনিয়োগ নিয়েও আমরা খুবই আশাবাদী। ঝুঁকি থাকলেও 12 লাখ ব্যারেল সক্ষমতার এই পরিশোধনাগারের বিনিয়োগ ফলাফল ইতিবাচক হবে বলেই প্রত্যাশা। এখানেই থেমে থাকা নয়, সৌদি যুবরাজ ভারতে তার বিনিয়োগ নিয়ে যেতে চান $10,000 কোটি ঘরে। ভারতে আমি $100 বিলিয়ন বেশি বিনিয়োগ সম্ভাবনা দেখছি। আমরা চাই দুই দেশই এমনভাবে বিনিয়োগ করুক যাতে আমাদের দুই পক্ষেরই তা কাজে লাগে। এই বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নে অবকাঠামো, আবাসন আর পর্যটন খাতে চুক্তি করেছে দুই দেশ। শুধু ভারত পাকিস্তান নয়, এশিয়া সফরের অংশ হিসেবে মোহাম্মদ বিন সালমানের পরের গন্তব্য চীন। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।